দক্ষিণ কোরিয়ার আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী, জটিল ও বিতর্কিত চরিত্র হলেন পার্ক চুং-হি। একাধারে তিনি একজন লৌহকঠিন স্বৈরশাসক, অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত একটি জাতির অর্থনৈতিক মুক্তিদাতা। ১৯৬১ থেকে ১৯৭৯ এই দীর্ঘ ১৮ বছরের শাসনামলে তিনি চরম দারিদ্র্য ও দুর্নীতিতে নিমজ্জিত একটি দেশকে যেভাবে টেনে তুলে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনৈতিক ও শিল্পশক্তিতে দ্য মিরাকল অন দ্য হান রিভার রূপান্তরিত করেছিলেন, তার সেই অবিশ্বাস্য উত্থান, শাসন পদ্ধতি এবং মর্মান্তিক পতনের আগাগোড়া ইতিহাস নিচে অত্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরা হল। ১. পটভূমি ও ক্ষমতার মঞ্চে আগমন। এক সেনা অফিসারের উত্থান। ১৯১০ সালে উত্তর ও দক্ষিণ কোরিয়া বলে আলাদা কোনো রাষ্ট্র ছিল না। গোটা কোরীয় উপদ্বীপ ছিল জাপানি সাম্রাজ্যের উপনিবেশ। এই শোষণ ও অপমানের আবহে ১৯১৭ সালের ৩০শে নভেম্বর অবিভক্ত কোরিয়ার দায়গু অঞ্চলের এক অতি দরিদ্র কৃষক পরিবারে পার্ক চুং-হির জন্ম হয়। ঘরে ছিল তীব্র অভাব, আর বাইরে ছিল জাপানিদের সাংস্কৃতিক আগ্রাসন, কোরিয়ান ভাষা নিষিদ্ধ করা, জাপানি নাম গ্রহণে বাধ্য করা। এসবের মধ্যেও অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে পার্ক চুং-হি দায়গু শিক্ষক প্রশিক্ষণ কলেজে সরকারি বৃত্তিতে ভর্তি হন এবং ১৯৩৭ সালে স্নাতক শেষ করে শিক্ষকতা শুরু করেন। তবে শ্রেণীকক্ষের জীবন তাকে বেশিদিন টানেনি। ১৯৪০ সালে তিনি জাপানের নিয়ন্ত্রিত মানচুকু সামরিক একাডেমিতে যোগ দেন। নিজের কঠোর শৃঙ্খলা ও মেধার জোরে তিনি ব্যাচের সেরা শিক্ষার্থী হিসেবে জাপানের মূল ভূখণ্ডের বিখ্যাত ইম্পেরিয়াল জাপানিজ আর্মি একাডেমিতে পড়ার সুযোগ পান। খুব কম কোরিয়ানের ভাগ্যেই এমন সুযোগ জুটত। কোরীয় যুদ্ধ ও পরবর্তী ধ্বংসস্তূপ। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর কোরিয়া স্বাধীন হলেও তা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। উত্তরে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট প্রভাব এবং দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী প্রভাব। এই আদর্শিক দ্বন্দ্বে ১৯৫০ সালের ২৫শে জুন শুরু হয় ভয়াবহ কোরীয় যুদ্ধ। উত্তর কোরিয়ার আকস্মিক আক্রমণে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল দ্রুত পতন হয়। পরবর্তীতে জাতিসংঘ, মূলত মার্কিন বাহিনীর হস্তক্ষেপে এবং উত্তর কোরিয়ার পক্ষে চীনের অংশগ্রহণে যুদ্ধ চরম রূপ নেয়। ১৯৫৩ সালে যখন যুদ্ধবিরতি চুক্তি হয়, ততক্ষণে সামরিক ও বেসামরিক মিলিয়ে ৩০ থেকে ৪০ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দক্ষিণ কোরিয়ার রাস্তাঘাট, সেতু, কারখানা, বিদ্যুৎ লাইন সব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ১৯৬০ সালের দিকে দক্ষিণ কোরিয়ার মাথাপিছু বার্ষিক আয় ছিল মাত্র $৮০ কাছাকাছি, যা আফ্রিকার কিছু দরিদ্র দেশের চেয়েও কম ছিল। তৎকালীন দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট সিং ম্যান-রি ১৯৬০ সালের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর আসা প্রধানমন্ত্রী চ্যাং মিয়নের নতুন বেসামরিক সরকার ছিল অত্যন্ত দুর্বল ও অদক্ষ। দেশজুড়ে বেকারত্ব, ক্ষুধা ও দুর্নীতি চরম আকার ধারণ করে। ১৬ই মে ১৯৬১ সামরিক অভ্যুত্থান। সেনাবাহিনীর তরুণ কর্মকর্তাদের মধ্যে এই অদক্ষ নেতৃত্ব নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়। তাদের নেতৃত্বে ছিলেন ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার মেজর জেনারেল পার্ক চুং-হি। তিনি প্রায়ই ভাবতেন, জাপান যদি মাত্র কয়েক দশকের মধ্যে এশিয়ার শিল্পশক্তি হতে পারে, তবে কোরিয়া কেন পারবে না? এর একমাত্র সমাধান ছিল অদক্ষ নেতৃত্বকে উপড়ে ফেলা। মাসের পর মাস গোপন বৈঠকের পর আসে সেই দিন, ১৬ই মে ১৯৬১। ভোর ৩টার দিকে শুরু হওয়া সামরিক অভ্যুত্থান দিনের আলো ফোটার আগেই সফল হয় এবং পার্ক ক্ষমতা দখল করেন। তবে দক্ষিণ কোরিয়ার প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট জন এফ কেনেডি প্রশাসন এই অবৈধ ক্ষমতা দখলকে মেনে নেয়নি এবং দ্রুত গণতান্ত্রিক নির্বাচনে ফেরার চাপ দেয়। পার্ক বাস্তববাদী ছিলেন। তিনি আমেরিকার সাথে বিরোধে না গিয়ে প্রতিশ্রুতি দেন যে দেশকে আগে অর্থনৈতিকভাবে স্থিতিশীল করবেন, তারপর নির্বাচন দেবেন। কথা মতো ২ বছর পর ১৯৬৩ সালে তিনি সেনাবাহিনী থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেন এবং বেসামরিক প্রার্থী হিসেবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অংশ নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২. অর্থনৈতিক অলৌকিকী তত্ত্ব। পাঁচশালা পরিকল্পনা ও চেবল ব্যবস্থা। পার্ক চুং-হি রাজনীতি বা স্লোগান দিয়ে দেশ চালাতে চাননি। তিনি জানতেন, দক্ষিণ কোরিয়ার তেল বা গ্যাসের মতো কোনো খনিজ সম্পদ নেই। তাদের একমাত্র সম্পদ ছিল মানুষ। তাই তিনি শাসনভার নিয়েই অর্থনৈতিক পরিকল্পনা বোর্ড ইপিবি গঠন করেন এবং সেখানে সাধারণ রাজনীতিকদের না বসিয়ে
দেশের সেরা অর্থনীতিবিদ, বিজ্ঞানী ও প্রকৌশলীদের নিযুক্ত করেন। পার্ক মোট ৫ ধাপে ২০ বছরের একটি মহাপরিকল্পনা 5-year প্ল্যানস তৈরি করেন। প্রথম পাঁচশালা পরিকল্পনা ১৯৬২ থেকে ১৯৬৬। এর মূল লক্ষ্য ছিল কোমর সোজা করে দাঁড়ানো, বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, রাস্তাঘাট নির্মাণ এবং কৃষি ও শিল্পের মৌলিক কাঁচামাল যেমন সার ও সিমেন্ট কারখানা গড়ে তোলা। দ্বিতীয় ও তৃতীয় পরিকল্পনা ১৯৬৭ থেকে ১৯৭৬। এই ধাপে জোর দেওয়া হয় অবকাঠামো উন্নয়ন, ভারী শিল্প গড়ে তোলা এবং উৎপাদিত পণ্য বিশ্ববাজারে রপ্তানি করার ওপর। চতুর্থ ও পঞ্চম পরিকল্পনা ১৯৭৭-এর পর উচ্চ প্রযুক্তির শিল্প, ইলেকট্রনিক্স ও বৈজ্ঞানিক গবেষণার প্রসার। ডলার সংকটের অভিনব সমাধান শিল্পায়নের জন্য দরকার ছিল বিপুল পরিমাণ মার্কিন ডলার, যা তৎকালীন কোরিয়ার কাছে ছিল না। পার্ক দুটি অভিনব ও ঝুঁকিপূর্ণ উপায়ে এই ডলারের ব্যবস্থা করেন। ১. রেমিটেন্স যোদ্ধা, পশ্চিম জার্মানি। ১৯৬০-এর দশকে জার্মানির তীব্র শ্রমিক সংকট দেখা দেয়। পার্ক হাজার হাজার কোরিয়ান খনি শ্রমিক ও নার্সকে পশ্চিম জার্মানিতে পাঠান। তীব্র প্রতিকূল পরিবেশে খনির গভীরে কাজ করে তারা যে ডলার দেশে পাঠাতেন তা দেশের অর্থনীতির চাকা সচল করে। ১৯৬৪ সালে পার্ক নিজে জার্মানি সফরে গিয়ে কান্নাভেজা চোখে প্রবাসীদের বলেছিলেন, আজ আমরা কষ্ট করছি যাতে আমাদের আগামী প্রজন্মকে আর এই কষ্ট করতে না হয়। ১৯৬৩ থেকে ১৯৭৭ সালের মধ্যে প্রায় ৮,০০০ খনি শ্রমিক ও ১ লাখের বেশি নার্স জার্মানিতে কাজ করেন। ২. জাপানের সাথে ঐতিহাসিক চুক্তি ১৯৬৫। মাত্র ২০ বছর আগে যে জাপান কোরিয়াকে শাসন ও নির্যাতন করেছিল, দেশের মানুষের তীব্র বিরোধিতা ও বিক্ষোভ সত্ত্বেও পার্ক তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেন। পার্কের যুক্তি ছিল, আবেগ দিয়ে পেট ভরবে না, কোরিয়ার দরকার জাপানের প্রযুক্তি ও পুঁজি। এই চুক্তির মাধ্যমে জাপান দক্ষিণ কোরিয়ার ক্ষতিপূরণ বাবদ $৩০০ মিলিয়ন অনুদান এবং $২০০ মিলিয়ন স্বল্প সুদে ঋণ দেয়। এই $৫০০ মিলিয়ন ছিল কোরিয়ার শিল্পায়নের মূল ভিত্তি। চেবল ব্যবস্থার উত্থান। পার্ক বুঝতে পেরেছিলেন যে কেবল সরকারি উদ্যোগ দিয়ে অর্থনীতি দাঁড় করানো যাবে না, বেসরকারি খাতকে সামনে আনতে হবে। তিনি দেশের কিছু প্রতিভাবান ব্যবসায়ীকে ডেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন। নিয়ম ছিল সহজ। কোম্পানিগুলোকে সরকার সস্তা ব্যাংক ঋণ, কর ছাড় ও রাষ্ট্রীয় সুবিধা দেবে, তবে শর্ত একটাই, রপ্তানি বাড়িয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে হবে। যে কোম্পানি সরকারের দেওয়া রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে সে আরও বেশি সুবিধা পাবে, আর যে ব্যর্থ হবে তার সমস্ত সুবিধা চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এই চরম প্রতিযোগিতামূলক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মধ্য দিয়েই জন্ম নেয় পরিবার নিয়ন্ত্রিত বিশাল ব্যবসায়িক গ্রুপ বা চেবল। আজ বিশ্ব কাঁপানো স্যামসাং, হিউন্ডাই, এলজি, ডেউর মতো কোম্পানিগুলো পার্কের এই নীতির কারণেই বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পেরেছিল। ১৯৬২ সালে দক্ষিণ কোরিয়ার মোট রপ্তানি ছিল মাত্র $৫৫ মিলিয়ন, যা ১৯৭১ সালে $১ বিলিয়ন এবং ১৯৭৯ সালে পার্কের মৃত্যুর সময় $১৫ বিলিয়ন ছাড়িয়ে যায়। মাত্র দেড় দশকে প্রায় ২০০ গুণ বৃদ্ধি। ভারী শিল্প, ইস্পাত ও জাহাজ নির্মাণে কোরিয়ান মিরাকল। ১৯৭০-এর দশকের শুরুতে পার্ক সিদ্ধান্ত নেন দেশেই আধুনিক ইস্পাত কারখানা ও জাহাজ নির্মাণ শিল্প গড়ে তুলবেন। কারখানায় গাড়ি বা সমুদ্রে জাহাজ ভাসাতে গেলে প্রধান কাঁচামাল হল ইস্পাত। বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই প্রকল্পকে পাগলামি বলে উড়িয়ে দিয়েছিল, কারণ কোরিয়ার কাছে কয়লা ছিল না, পুঁজি ছিল না এবং কোনো কারিগরি অভিজ্ঞতাও ছিল না। কিন্তু পার্ক পিছু হটেননি। জাপানের সাথে চুক্তির ফান্ডের একটি বড় অংশ ঢেলে ১৯৬৮ সালে প্রতিষ্ঠা করেন পোহাং আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, পোস্কো। ১৯৭৩ সালে যখন এর উৎপাদন শুরু হয় তখন অত্যন্ত অল্প সময়ের মধ্যে পোস্কো বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী ও দক্ষ ইস্পাত উৎপাদনকারী কোম্পানিতে পরিণত হয়। এই ইস্পাতই পরবর্তীতে কোরিয়ার গাড়ি, সেতু ও রেলপথের ভিত্তি তৈরি করে। হুন্দাই এবং কচ্ছপ জাহাজের ইতিহাস ইস্পাতের পর। পার্কের নজর যায় জাহাজ নির্মাণে। দক্ষিণ কোরিয়ার ৩ দিকে সমুদ্র থাকায় পণ্য আমদানি রপ্তানির জন্য নিজস্ব জাহাজ শিল্প অত্যন্ত জরুরি ছিল। পার্ক এই বিশাল ঝুঁকির কাজটির দায়িত্ব দেন হুন্দাইয়ের প্রতিষ্ঠাতা চুং জু-ইয়ংকে। জাহাজ তৈরির বিশাল শিপইয়ার্ড বানানোর জন্য ঋণের খোঁজে চুং জু-ইয়ং লন্ডনের বিখ্যাত বার্কলেস ব্যাংকে যান।
কিন্তু ব্যাংকের কর্মকর্তারা অভিজ্ঞতাহীন একটি সংস্থাকে ঋণ দিতে সরাসরি অস্বীকৃতি জানায়। তখন চুং জুইয়ং তার পকেট থেকে দক্ষিণ কোরিয়ার একটি ৫০০ ওনের কাগজের নোট বের করে ব্রিটিশ ব্যাংক কর্মকর্তাদের দেখান। সেই নোটে কোরিয়ার ঐতিহ্যবাহী কচ্ছপ জাহাজের ছবি আঁকা ছিল। চুং জুইয়ং গর্বের সাথে বলেন, আপনারা ব্রিটিশরা ১৮০০ শতকে এসে লোহার তৈরি আধুনিক জাহাজ বানানো শুরু করেছেন, আর আমরা কোরিয়ানরা আপনাদের চেয়ে ৩০০ বছর আগেই লোহার তৈরি যুদ্ধজাহাজ বানিয়ে সমুদ্রে যুদ্ধ করেছি। আমাদের রক্তে ও ডিএনএতে এই প্রতিভা জন্মগতভাবেই আছে। এই অদম্য আত্মবিশ্বাস দেখে ব্রিটিশ ব্যাংক ঋণ দিতে বাধ্য হয়। হুন্দাই স্কটল্যান্ডের একটি কোম্পানি থেকে জাহাজের নকশা কেনে এবং কোরিয়ান প্রকৌশলীদের দিনরাত ইউরোপ ও জাপানে পাঠিয়ে কারিগরি বিদ্যা রপ্ত করায়। এর ফলশ্রুতিতে হুন্দাই শুধু বিশ্বের শীর্ষ জাহাজ নির্মাতাই নয়, পরবর্তীতে বিশ্বের অন্যতম সেরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়। ৪. দুর্নীতি দমন ও শিক্ষা খাতে সার্জারি। একটি দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতি উপড়ে ফেলা সবচেয়ে জরুরি। পার্ক তা খুব ভালোভাবেই জানতেন। পূর্ববর্তী সরকারের আমলে ব্যবসায়ীরা রাজনৈতিক নেতাদের ঘুষ দিয়ে ট্যাক্স ফাঁকি দিত, ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করত এবং কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটত। ক্ষমতা গ্রহণের মাত্র ১২ দিনের মাথায় পার্ক শুরু করেন অপারেশন ক্লিন আপ। এক রাতের মধ্যে স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি ব্যাংচুল সহ দেশের শীর্ষ ও প্রভাবশালী ২৪ জন ধনকুবের ব্যবসায়ীকে গ্রেফতার করে সামরিক ব্যারাকে বন্দী করা হয়। দুর্নীতির ভয়াবহতা বোঝাতে সামরিক পুলিশ এই ধনকুবেরদের কয়েদিদের চটের পোশাক পরিয়ে গলায় বড় প্লেকার্ড ঝুলিয়ে সিউলের ব্যস্ত রাজপথে হাঁটিয়েছিল। সেই প্লেকার্ডে লেখা ছিল, আমি একজন দুর্নীতিবাজ চোর। এই দৃশ্য দেখে আমলা ও সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তবে পার্ক ছিলেন কট্টর বাস্তববাদী। তিনি জানতেন এই ব্যবসায়ীদের আজীবন জেলে রাখলে দেশের ব্যবসা বাণিজ্য ধসে পড়বে এবং বেকারত্ব বাড়বে। তাই তিনি জেলে তাদের সাথে সমঝোতায় বসেন। তিনি ব্যবসায়ীদের সামনে দুটি পথ রাখেন, হয় আজীবন জেল এবং সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত, আর না হয় কর ফাঁকি ও দুর্নীতির সমপরিমাণ টাকা জরিমানা দিয়ে ব্যবসায়ীদের নিজস্ব খরচে দেশের মাটিতে বড় বড় সার কারখানা, সিমেন্ট কারখানা এবং বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে হবে। ব্যবসায়ীরা দ্বিতীয় পথ বেছে নিতে বাধ্য হয়, অর্থাৎ পার্ক ব্যবসায়ীদের চুরির টাকাকে দেশ গঠনে বাধ্যতামূলক বিনিয়োগ করালেন। আমলাতন্ত্রকে ঠিক করতে পার্ক বোর্ড অফ অডিট অ্যান্ড ইন্সপেকশন BAI গঠন করেন। এই স্বাধীন কমিশনকে যে কোনো মন্ত্রীর দপ্তরে আকস্মিক হানা দেওয়ার ও ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষার অসীম ক্ষমতা দেওয়া হয়। ১ বছরের মধ্যে ৪,০০০-এর বেশি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিচারককে বরখাস্ত করা হয়। পাশাপাশি আমলারা যাতে ঘুষ না নেয় সেজন্য সৎ ও মেধাবী কর্মকর্তাদের বেতন এক ধাক্কায় বহুন বাড়িয়ে দেওয়া হয়। সবচেয়ে বড় সংস্কারটি হয় লাইসেন্সিং সিস্টেমে। আগে আমলারা ঘুষের বিনিময়ে আমদানির পারমিট দিত। পার্ক সেই নিয়ম বাতিল করে নিয়ম করেন, সরকারি কর ছাড় ও কম সুদে ঋণ পাওয়ার একমাত্র মাপকাঠি হবে কোম্পানির রপ্তানি পারফরম্যান্স। প্রতি মাসের রপ্তানি সভার ডেটাশিট সরাসরি প্রেসিডেন্টের টেবিলে আসত। যে কোম্পানি আন্তর্জাতিক বাজারে বেশি ডলারের পণ্য বিক্রি করত তারা স্বয়ংক্রিয়ভাবে সরকারি সুবিধা পেয়ে যেত। এখানে কোনো আমলা বা মন্ত্রীর হাত মেলানোর সুযোগ ছিল না। কারিগরি শিক্ষা ও মেধা পাচার রোধ পার্ক চলমান সাধারণ শিক্ষা ব্যবস্থার ওপর বড় ধরনের সার্জারি চালান, যা থেকে শুধু শিক্ষিত বেকার তৈরি হতো। তিনি সাধারণ হাইস্কুলগুলোর বাজেট ও আসন সংখ্যা কমিয়ে দিয়ে পুরো দেশের মনোযোগ ঘুরিয়ে দেন কারিগরি শিক্ষার দিকে। দেশ জুড়ে শত শত ভোকেশনাল হাইস্কুল গড়ে তোলেন, যার ভেতরে আধুনিক কারখানার আদলে উন্নত ল্যাব ও ওয়ার্কশপ ছিল। গরিব ও মধ্যবিত্ত ঘরের সন্তানরা এই কারিগরি স্কুলে ভর্তি হলে তাদের পুরো পড়াশোনার খরচ রাষ্ট্র বহন করত এবং স্যামসাং ও হুন্দাইয়ের মতো কোম্পানিতে সরাসরি চাকরির শতভাগ গ্যারান্টি দেওয়া হতো। রাতারাতি কারিগরি খাত কোরিয়ার সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ পেশা হয়ে ওঠে। ১৯৭৪ সালে তিনি হাইস্কুল সমতাকরণ নীতি চালু করে এলিট হাইস্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে লটারি ব্যবস্থা চালু করেন, যাতে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই সমান মানসম্মত শিক্ষার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয় লেভেলে মেধা পাচার, ব্রেইন ড্রেইন রুখতে ১৯৭১ সালে আমেরিকার কাছ থেকে ঋণ নিয়ে সিউলে প্রতিষ্ঠা করেন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় KAIST, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
এই প্রতিষ্ঠানকে শিক্ষা মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়। বিদেশে কর্মরত কোরিয়ান বিজ্ঞানীদের দেশে ফিরিয়ে আনতে সরকারিভাবে আধুনিক কোয়ার্টার, অত্যাধুনিক ল্যাব এবং বিপুল গবেষণার ফান্ড দেওয়া হয়, যা কোরিয়ার শীর্ষ আমলাদের সুযোগ সুবিধার চেয়েও বেশি ছিল। পার্কের দূরদর্শী শাসনামলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র সংখ্যা 1 লাখ থেকে বেড়ে 6 লাখে দাঁড়ায়। 5. সংকট যখন সাফল্য আনে। গ্রাম্য উন্নয়ন ও তেল সংকট। পার্কের আরেকটি বড় গুণ ছিল সংকটের সহজ সমাধান বের করা। 1970 সালের দিকে শহরের দ্রুত উন্নতি হলেও গ্রামের মানুষ পিছিয়ে পড়ছিল। গ্রামের চেহারা বদলে পার্ক শুরু করেন সেমাউল উন্দং, নিউ ভিলেজ মুভমেন্ট। সরকার হাজার হাজার গ্রামে বিনামূল্যে সিমেন্ট ও নির্মাণ সামগ্রী পাঠায়। তবে শর্ত ছিল, কাজ গ্রামবাসীদের নিজেদের করতে হবে। যে গ্রাম ভালো রাস্তা, সেচ ব্যবস্থা বা ঘরবাড়ি বানাতে পারবে, তারা পরবর্তী মাসে আরও বেশি সাহায্য পাবে। আর যে গ্রাম অলস বসে থাকবে, তারা কিছুই পাবে না। এই প্রতিযোগিতার ফলে মাত্র কয়েক বছরের মধ্যে হাজার হাজার গ্রামের চেহারা বদলে যায়, যা আজ বিশ্বজুড়ে একটি আদর্শ গ্রামীণ উন্নয়ন মডেল। 1973 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যায়। জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল দক্ষিণ কোরিয়ার অর্থনীতি পঙ্গু হওয়ার উপক্রম হয়। কিন্তু পার্ক এই সংকটের মধ্যেও সুযোগ খোঁজেন। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো তখন বিপুল ডলারে নতুন শহর ও অবকাঠামো নির্মাণ করছিল। পার্ক হুন্দাই, স্যামসাং ও ডেইউকে মধ্যপ্রাচ্যের বাজারে পাঠান। হাজার হাজার কোরিয়ান প্রকৌশলী ও শ্রমিক সৌদি আরব, কুয়েত ও আমিরাতে গিয়ে বড় বড় নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে শুরু করে। তারা দেশে যে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠাতে থাকে, তার ফলে বেশি দামে তেল কিনতে মিডল ইস্টে যে ডলার যেত, তা আবার ভিন্ন পথে কোরিয়াতেই ফেরত আসে। 6. সামরিক আধুনিকায়ন ও পারমাণবিক আকাঙ্ক্ষা। নিজে একজন সেনা অফিসার হওয়ায় পার্ক জানতেন, উত্তর কোরিয়ার মতো খ্যাপাটে প্রতিবেশীর পাশে টিকে থাকতে হলে সেনাবাহিনীকে আধুনিক করতে হবে। তিনি অদক্ষ ও রাজনৈতিক আনুগত্যসম্পন্ন সিনিয়র অফিসারদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে মেধার ভিত্তিতে পদোন্নতি চালু করেন। 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে ভিয়েতনাম যুদ্ধে প্রায় 3,20,000 দক্ষিণ কোরিয়ান সৈন্য পাঠান পার্ক, যা ছিল আমেরিকার পর দ্বিতীয় বৃহত্তম বিদেশি সেনা উপস্থিতি। কোরিয়ান সেনারা ভিয়েতনামের জঙ্গলে গেরিলা যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা লাভ করে এবং এর বিনিময়ে আমেরিকা দক্ষিণ কোরিয়াকে বিপুল অর্থনৈতিক ও সামরিক সহায়তা দেয়। এই অর্থের একটি অংশ দিয়ে কোরিয়ার নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা হয়। মৃত্যুর মুখ থেকে ফেরা। 1968 1968 সালের 21শে জানুয়ারি উত্তর কোরিয়ার তৎকালীন সুপ্রিম লিডার কিম ইল সং, কিম জং উনের দাদা, পার্ক চুং-হিকে হত্যার জন্য 31 জন সেরা কমান্ডো নিয়ে গঠিত একটি বিশেষ দল, ইউনিট 124, সিউলে পাঠায়। তারা দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ইউনিফর্ম পরে ছদ্মবেশে প্রেসিডেন্ট ভবন ব্লু হাউসের মাত্র কয়েকশো মিটারের মধ্যে পৌঁছে যায়। তবে শেষ মুহূর্তে একটি পুলিশ চেকপয়েন্টে সন্দেহ হলে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। সিউল ও আশেপাশের এলাকায় কয়েকদিন ধরে চলা অভিযানে 31 জন কমান্ডোর মধ্যে 28 জন নিহত হয়, একজন জীবিত আটক হয় এবং 2 জন পালিয়ে উত্তর কোরিয়ায় ফিরে যায়। পার্ক অলৌকিকভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরেন। এই ঘটনার পর পার্ক বুঝতে পারেন, অস্ত্রের জন্য সম্পূর্ণ আমেরিকার ওপর নির্ভর করা যাবে না। 1969 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করেন যে এশিয়ার মিত্রদের নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই বেশি নিতে হবে। পার্ক তখন শুরু করেন ইউগক প্রকল্প, প্রজেক্ট ইউলগক। হুন্দাই ও ডেইউয়ের মতো কোম্পানিকে অস্ত্র তৈরির দায়িত্ব দেওয়া হয় এবং কয়েক বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ার নিজস্ব রাইফেল, মর্টার শেল, আর্টিলারি কামান এবং ট্যাঙ্ক তৈরি করে সামরিক শক্তিতে স্বনির্ভরতা অর্জন করে। আজ দক্ষিণ কোরিয়া বিশ্বের 5ম বৃহত্তম সামরিক শক্তির দেশ। 1970-এর দশকের মাঝামাঝি সময়ে পার্ক ফ্রান্সের কাছ থেকে রিপ্রসেসিং প্লান্ট কেনার মাধ্যমে গোপনে পারমাণবিক বোমা তৈরির প্রকল্প শুরু করেন। কিন্তু মার্কিন গোয়েন্দারা বিষয়টি টের পেয়ে যায়। আমেরিকা চাপ দেয় যে দক্ষিণ কোরিয়া পারমাণবিক অস্ত্র বানালে তারা সমস্ত সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। বাধ্য হয়ে পার্ককে এই গোপন পরমাণু প্রকল্প বন্ধ করতে হয়। 7. সংবিধান সংশোধন ও স্বৈরাচারী পতন। অর্থনৈতিকভাবে সফল হলেও সময় যত গড়াচ্ছিল,
পার্ক ততই ক্ষমতালোভী ও একনায়কতান্ত্রিক হয়ে উঠছিলেন। ১৯৭১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ বিরোধী নেতা কিম দে জুংয়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পার্ক খুব সামান্য ব্যবধানে জয়লাভ করেন। পার্ক বুঝতে পারেন পরবর্তী অবাধ নির্বাচনে তার জেতার সম্ভাবনা কম, এবং তিনি বিশ্বাস করতেন তিনি না থাকলে কোরিয়ার এই উন্নয়নের গতি থেমে যাবে। ১৭ অক্টোবর ১৯৭২ সালে পার্ক হঠাৎ করে সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। সংবিধান স্থগিত করা হয়, জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। এরপর তিনি চালু করেন বিতর্কিত ইউসিন সংবিধান, ইউসিন কনস্টিটিউশন। এই নতুন সংবিধানে ১. প্রেসিডেন্টের মেয়াদের কোনো সীমা রইল না, অর্থাৎ পার্ক চাইলে আমৃত্যু ক্ষমতায় থাকতে পারতেন। ২. জনগণের সরাসরি ভোটের অধিকার কেড়ে নিয়ে একটি বিশেষ নিয়ন্ত্রিত নির্বাচন পরিষদের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম করা হয়, যা ছিল মূলত স্ক্রিপ্টেড। ৩. সংসদকে পাশ কাটিয়ে সরাসরি যে কোনো আইন জারি করার অসীম ক্ষমতা প্রেসিডেন্ট নিজের হাতে নেন। এই ইউসিন ব্যবস্থার পর থেকেই পার্কের জনপ্রিয়তা দ্রুত কমতে থাকে। বুসান ও মার্সান অঞ্চলে ছাত্র ও শ্রমিকদের তীব্র সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং বিরোধীদের ওপর দমন পীড়ন চরমে পৌঁছায়। ৮. মর্মান্তিক অবসান, কাছের মানুষের রিভলভার, ১৯৭৯ সাল। পার্কের শাসনের ১৮তম বছর চলছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন উত্তপ্ত আগ্নেয়গিরির মতো। এই আন্দোলন দমন করা নিয়ে পার্কের সবচেয়ে বিশ্বস্ত দুই ব্যক্তির মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়। একজন ছিলেন প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান চা জি-চুল, যিনি কঠোর সামরিক দমনের পক্ষে ছিলেন। অন্যজন ছিলেন কোরিয়ান সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি কেসিআই এর প্রধান কিম জে গিউ। ২৬ অক্টোবর ১৯৭৯ সিউলের জঙ্গগুর একটি সুরক্ষিত সরকারি গেস্ট হাউসে রাতের ডিনারের আয়োজন করা হয়। টেবিলে বসে আছেন স্বয়ং প্রেসিডেন্ট পার্ক চুং হি, নিরাপত্তা প্রধান চা জি-চুল, কেসিআইএ প্রধান কিম জে গিউ এবং আরও কয়েকজন কর্মকর্তা। ডিনারের সময় দেশের রাজনৈতিক আন্দোলন কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে তর্কাতর্কি শুরু হয়। চা জি-চুল ক্ষিপ্ত হয়ে কিম জে গিউয়ের অদক্ষতার সমালোচনা করেন এবং আন্দোলনকারীদের ওপর ট্যাঙ্ক চালিয়ে দেওয়ার কথা বলেন। প্রেসিডেন্ট পার্কও চা জি-চুলের পক্ষ নেন। চরম সামাজিক অপমান ও ক্ষোভে কিম জে গিউ টেবিল থেকে উঠে যান এবং নিজের ঘরে গিয়ে একটি পিস্তল নিয়ে ফিরে আসেন। ঘরে ঢুকেই তিনি প্রথমে নিরাপত্তা প্রধান চা জি-চুলকে গুলি করেন। এরপর তিনি সরাসরি প্রেসিডেন্ট পার্ক চুং হিকে লক্ষ্য করে গুলি চালান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ১৮ বছর ধরে দক্ষিণ কোরিয়ার ভাগ্য নিয়ন্ত্রণ করা ৬১ বছর বয়সী লৌহ মানব মেঝেতে রক্তে লুকতে লুটিয়ে পড়েন এবং প্রাণ হারান। ঘটনার পর কিম জে গিউকে গ্রেফতার করা হয়। তিনি দাবি করেছিলেন তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং দেশকে একজন স্বৈরশাসকের হাত থেকে বাঁচাতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সামরিক আদালতে রাষ্ট্রদ্রোহের দায়ে ১৯৮০ সালের ২৪শে মে কিম জে গিউয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইতিহাসের এক অমীমাংসিত মূল্যায়ন, পার্ক চুং-হির মৃত্যুর পর দেশে দ্রুত গণতন্ত্র ফেরেনি। মাত্র কয়েক মাস পর আরেকটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে চুং দু-হুয়ান ক্ষমতা দখল করেন। দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলন ও গণচাপের মুখে অবশেষে ১৯৮৭ সালে দক্ষিণ কোরিয়ায় সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে আধুনিক গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়। ২০১২ সালে পার্ক চুং-হির মেয়ে পার্ক গুন-হি দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। তবে বাবার মতো গৌরব তিনি ধরে রাখতে পারেননি। ২০১৭ সালে ব্যাপক দুর্নীতির অভিযোগে তিনি অভিশংসিত ও ক্ষমতাচ্যুত হন এবং তাকে জেলেও যেতে হয়। পরিসংখ্যান ও বাস্তবতার নিরিখে ১৯৬১ সালে পার্ক যখন ক্ষমতা নেন তখন মাথাপিছু আয় ছিল মাত্র $৮০, আর ১৯৭৯ সালে তার মৃত্যুর সময় তা বেড়ে দাঁড়ায় $১,৬০০ বেশি। দারিদ্র্যের হার ধুলোয় মিশিয়ে দিয়ে তিনি কোরিয়াকে আজকের আধুনিক রূপ দিয়ে গেছেন। সমালোচকদের চোখে তিনি মানবাধিকার লঙ্ঘনকারী, স্বৈরাচারী ও নিষ্ঠুর এক নায়ক, আর ভক্তদের চোখে তিনি ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো একটি জাতিকে জাগিয়ে তোলা আধুনিক কোরিয়ার অবিসংবাদিত স্থপতি। ইতিহাস ও অর্থনীতির পাতায় পার্ক চুং-হি এমন এক ব্যক্তিত্ব যার শাসন পদ্ধতি বিতর্কিত হতে পারে, কিন্তু
একটি দেশের ভাগ্য বদলে তার অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না।